তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনার টিকা আসবে ২৬ জানুয়ারির মধ্যে, নিশ্চিত করলেন স্বাস্থ্যমন্ত্রী। দেয়া হবে আমদানির অনুমতি। এসএসসি সিলেবাস কমানো হলো ৩০ ফেব্রুয়ারিতে পরীক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা। খিলগাঁয়ের গণধর্ষণের ঘটনায় আলামত পেয়েছে পুলিশ। স্বামীসহ ৬ আসামির কেউ গ্রেপ্তার হয়নি। খুলনায় সাংবাদিক বালু হত্যার ঘটনার বিস্ফোরক মামলায় ৫ আসামির যাবজ্জীবন, একজন পলাতক। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা এত বেশি কথা বলে দিছি যে আমাদের স্বাস্থ্য সেবা আমাদের জনগণের প্রশ্ন করার আগে ঢাকা রিপোর্টার সমিতির পক্ষ থেকে প্রতিটি জেলায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং উপজেলা পর্যায়েও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোল্ড চেইনের ব্যবস্থা আছে, রাখা হয়েছে এবং এটাও চিন্তা করা হয়েছে প্রয়োজনে ইউনিয়ন লেভেলে যাও ভ্যাকসিন দেওয়া হবে। কাজেই সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। কাজে এই বিষয়টিতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১২ এবং নারী ৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৭,৯২২ জনের। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশের ১৯৯টি ল্যাবে ১২,৭০৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৯৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৪৯%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,২৮,৩২৯ জনে। সুস্থ হয়েছেন আরও ৭৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৭৩,১৭৩ জন। এসএসসি পরীক্ষার জন্য ২৬টি বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সিলেবাস কমানো হয়েছে ৩০%। এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাস কমানোর কাজও চলছে। সেই সঙ্গে ফেব্রুয়ারিতে এই দুই স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার যারা এসএসসি পরীক্ষার্থী, করোনার কারণে তাদের দশম শ্রেণীর ক্লাস হয়নি, যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তারা অনলাইনে ক্লাস নিয়েছে। এই অবস্থায় জুন মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে সিলেবাস কমানোর কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শ্রেণীভিত্তিক ২ জন অভিজ্ঞ শিক্ষক এবং এনসিটিবির বিশেষজ্ঞরা মিলে এই কাজ করেন। যেসব অধ্যায় কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দেওয়া হয়েছে, অনেক বিষয়ের অধ্যায় ছোট করা হয়েছে। এসএসসি সিলেবাসটা আমাদের এই মাসে ১৫ তারিখের মধ্যে সম্পন্ন করে পাঠানোর কথা ছিল। আমরা ১৪ তারিখেই সেটাকে সম্পন্ন করেছি। করে আমরা ১৪ তারিখ, যেহেতু এটা বৃহস্পতিবার ছিল, ১৫-১৬ বন্ধ ছিল, আমরা ১৭ তারিখ রবিবার মন্ত্রণালয়ে এটা প্রেরণ করি।
এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস থেকে স্কুল কলেজ খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকরা বলছেন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। যখনই সিদ্ধান্ত আসবে তখনই স্বাস্থ্যবিধি মেনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন। ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসির ক্লাস শুরুর পরিকল্পনায় এরই মধ্যে সম্পন্ন করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 50% সিলেবাস কভার করা হয়েছে নবম শ্রেণীতে বা 11 শ্রেণীতে। তো বাকি যেখানে 20% হতো সেটি হয়তো এই অনলাইন এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিতে বা অল্প সময়ের জন্য যে স্কুলে নিয়ে সেটি করা সম্ভব, আসলে এটি দরকারও। শিক্ষা গবেষকরা বলছেন সিলেবাস কমানোর সিদ্ধান্ত ভালো, তবে শিক্ষার্থীরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী যে বিষয়টা আসছে যে আমাদের সিলেবাসটা কমাতে হবে, সিলেবাসটা কমানো হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারিতে আমরা জানি যে ফেব্রুয়ারিতে খোলার কথা একটা নির্দেশনা আছে, সেটা হয়তো আসবে আমাদের কাছে এবং আমি মনে করি যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এদিকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কমানোর কাজ চলছে। জুলাই অথবা আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খিলগাঁয়ে গণধর্ষণের ঘটনায় আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে প্রধান আসামি নির্যাতিতার স্বামীসহ 6 আসামির কাউকেই এখন পর্যন্ত আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে রোববার খিলগাঁও থানায় মামলা করেন এক নারী। এতে আসামি করা হয় তার স্বামী আয়ুব আলী সহ 6 জনকে। নির্যাতিতার অভিযোগ, স্বামী আয়ুব আলীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলছিল তার, আলাদাও বসবাস করতেন তারা। তবে আবারও সংসার করার আশ্বাস দিয়ে তাকে 12 জানুয়ারি ধোলাইপাড় থেকে খিলগাঁও ডেকে নেন আয়ুব। নির্যাতিতার অভিযোগ, সেখানেই আটকে রেখে বন্ধুদের দিয়ে ধর্ষণ করান তার স্বামী। সেদিনের ঘটনার বিষয়ে কিছু না জানলেও প্রতিবেশীরা বলছেন ফ্ল্যাটটিতে অপরিচিত নারী পুরুষের যাতায়াত ছিল। এর আগে টের পাইছি, মানে অনেক লোকজন যাতায়াত করতে, এই জায়গায় মহিলা পুরুষ এতটুকু টের পাইছিলাম। তারপর আমরা বাড়ির লোকে বলছিলাম, তারা বলছে এই কারণে ওনাদেরকে নোটিশ দিয়েছে, তারা নাকি 20 তারিখে ওনাদেরকে নাকি চলে যাবে। নারী পুরুষ আসলে ওদের গেটআপে যা মনে হইলো সব মনে হয় রিক্সা ড্রাইভার, গাঁজাখোর বা এই ধরনের গাড়ি হেল্পার টেপার এই আইটেমের লোকজনগুলো। ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়ে পুলিশ বলছে আয়ুব আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরা গেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সহ অন্যান্য যে বিষয়গুলো করা দরকার সেগুলো সম্পন্ন করা হয়েছে। আমরা আসামিদের অ্যারেস্ট করার চেষ্টা করছি। বিশেষ করে স্বামী, সে পলাতক আছে, অন্যান্য আসামিরাও পলাতক আছে। স্বামীকে ধরার চেষ্টা চলছে। স্বামীকে ধরা গেলে অন্যান্য যে আসামি আছে তাদেরকেও ধরা যাবে। মামলার এজাহারভুক্ত কাউকে এখন পর্যন্ত আটক করতে না পারলেও জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। ঢাকায় দিনে তালাক হচ্ছে 39টি, মাসে এ সংখ্যা 1000-এরও বেশি। আর বিবাহ বিচ্ছেদের আবেদন করা 70% নারী। আইনজীবীরা বলছেন নারীর আত্মসম্মান বোধ, আর্থিক সক্ষমতা বাড়াই এর কারণ। এই সমস্যা কাটিয়ে উঠতে পারিবারিক বন্ধন সুদৃঢ়ের পাশাপাশি অসহিষ্ণুতা কমানোর পরামর্শ সমাজবিজ্ঞানীদের। একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন সোনিয়া আক্তার। 7 বছরের ছেলে আনিসকে নিয়েই তার সংসার। অভিযোগ, স্বামী দেয়নি সংসার সন্তানের ভরণ পোষণের খরচ। একের পর এক জড়িয়েছে বিয়ে বহির্ভূত সম্পর্কে, করেছে দ্বিতীয় বিয়ে। তাই 4 মাস আগে ইতি টেনেছেন 11 বছরের দাম্পত্যের। বাচ্চাটার যখন 8 মাস, তখন আমি বাচ্চাটাকে নিয়ে মানুষের বাসায় কাজ করে খাইতেছিলাম। তারপরে আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো। তারপর মনে করছি না, সে শুধরে ফিরে আসবে, কিন্তু সে শুধরে আসে না, বরঞ্চ সে আরেকটা বিয়ে করছে। তারপরে তাকে আমি বাধ্য হয়ে ডিভোর্স করছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের হিসাবে গত 7 বছরে বিয়ে বিচ্ছেদের প্রবণতা বেড়েছে 38%। 2018 সালের তুলনায় 19-এ 17%, আর 20-এ তা আগের বছরের চেয়ে বেড়েছে 30%। 2019 সালে মাসে তালাক হয়েছে 920টি, 2020-এ সে সংখ্যা 1194টি, ঘন্টায় আবেদন 1টি। এর কারণ হিসেবে নারীর সামাজিক অগ্রগতি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কথা সামনে এনেছেন আইনজীবীরা।
ক্ষেত্রে নারীর যে ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর অনেক বেশি অংশগ্রহণ এবং সেই সাথে সাথে যত দিন যাচ্ছে পুরুষ সদস্যদের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা অনেকটাই কমে আসছে, যার ফলে কিন্তু এই তালাকের মতো ঘটনাগুলো অনেক বেড়ে যাচ্ছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে পারস্পরিক সমঝোতার বিকল্প দেখছেন না সমাজ বিশ্লেষকরা, পাশাপাশি সহিষ্ণুতা বাড়ানোর পরামর্শ তাদের। স্বামী স্ত্রীর মধ্যে জেদাজেদি থাকবে, সাংস্কৃতিক ভিন্নতা থাকবে, ব্যক্তিত্বের সংঘাত, এইসব কারণে সাধারণত বিচ্ছেদ হয়। এখন উভয় যদি সহনশীল হয়, বিচক্ষণ হয়, তাহলে এটা বহুলাংশে কমে যাবে। একজন একজনকে বুঝতে হবে, আবেগ নিয়ে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। মানসিক চাপ দাম্পত্য কলহ তৈরি করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, সহনশীলতার মধ্য দিয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এর রায় দেন। এর আগে সকালে কড়া নিরাপত্তায় মামলার 5 আসামির মধ্যে 4 জনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি জাহাঙ্গীর পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফুজ্জামান লিটন জানিয়েছেন, 2004 সালের 27 জুন নগরীর ইসলামপুর এলাকায় স্থানীয় পত্রিকা দৈনিক জন্মভূমি কার্যালয়ের সামনে পত্রিকাটির প্রকাশক এবং সম্পাদক হুমায়ুন কবির বালুকে বোমা মেরে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। প্রায় 16 বছর পর বিস্ফোরক মামলার রায় ঘোষণা হলো। রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়েছেন বালুর সহকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা। এর আগে 2008 সালে হত্যা মামলার রায়ে 7 আসামিকে খালাস দেয় আদালত। সংবাদ শ্রদ্ধায় নিচ্ছে একটু বিরতি। আরো খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। যাচ্ছে পরের খবরটিতে। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলরকে হত্যার সাথে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে দেয়া ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, পৌরসভা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ব্যাপক। মানুষ উন্নয়ন চায় বলেই আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করেছে। মানুষ উন্নয়ন চায় বলেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। বিএনপি প্রার্থীরা যেখানে সক্রিয় ছিল, যাদের জনপ্রিয়তা আছে, তারা বিজয়ী হয়েছে। এমনকি বিএনপির 2 জন বিদ্রোহী প্রার্থীও বিজয়ী হয়েছে। তারা এখন আর কোনো দোষ বের করতে না পেরে বলছে ভোটের ব্যবধান বেশি। যুক্তরাষ্ট্রকে তাদের অভ্যন্তরীণ সন্ত্রাস ও বর্ণবাদ মোকাবিলায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র পার্লামেন্টে যেভাবে হামলার ঘটনা ঘটেছে সেভাবে বাংলাদেশ কিংবা ভারতে কখনো হয়নি। এছাড়া 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপিকে সাংগঠনিক দুর্বলতা বাস্তবতা মেনে নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি তাদের আভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনে এবং বর্ণবাদ এই 2টি ব্যাপারে তাদের আরও মনোযোগী হওয়া প্রয়োজন। ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট প্রকাশ এবং পরিবেশনের নিয়ন্ত্রণ চায় হাইকোর্ট। এ থেকে রাজস্ব আদায়ের জন্য 3 মাসের মধ্যে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি JBM হাসান এবং বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। তথ্য সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে এ আদেশ দিয়েছে হাইকোর্ট। গত বছর কেবল নেটফ্লিক্সই বাংলাদেশের গ্রাহকদের কাছ থেকে 180 কোটি টাকা আয় করেছে, কিন্তু কোনো রাজস্ব পায়নি সরকার। এসব প্ল্যাটফর্মে আপত্তিকর কন্টেন্ট পরিবেশন রোধের নির্দেশনা চেয়ে গত বছর রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। শুনানি নিয়ে বিটিআরসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার দুপুরে প্রতিবেদন জমা দেওয়ার পর 3 মাসের মধ্যে একটি নীতিমালা করার নির্দেশ দেয় আদালত।
বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী 3 মাসের মধ্যে এই রেগুলেশনের একটা নীতিমালা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। বিটিআরসির আইনজীবী জানান, নীতিমালা করার জন্য গত জুন-জুলাইয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোকে আইনের আওতায় আনতে কাজ করছে এই কমিটি। ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করে কেউ, তাহলে ওইখান থেকে অ্যাডসোর্স 20% বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি ওই ব্যাংকের থ্রুতে পেয়ে যায়। সো এখানে বাংলাদেশ গভর্নমেন্ট যে ট্যাক্স ভ্যাট পাচ্ছে না, পাচ্ছে হয়তো এখন আমাদের যে একটা নীতিমালার আকার হয়তো পাচ্ছে না, এটা হয়তো ইন্ডিভিজুয়ালি পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা নীতিমালা থাকলে একটা সিস্টেমের মধ্যে আসবে সব কিছু। বিদেশি প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্স, হইচই, আমাজন ও জি5 রয়েছে। বঙ্গ, বিন্স, রাজধানীর বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল গেটের সামনে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে। সকাল 7:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা। আকাশ পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা একটি হোটেলে চাকরি করতেন। তারা দুজনই বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ নিজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাছে তাদের মোটরসাইকেলে আজমেরি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে বিমানবন্দর থানা পুলিশ মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, আজমেরি পরিবহনের বাসটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলাতক। সংবাদ সন্ধ্যায় এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি থেকে ফিরে এসে যা থাকছে। রামচন্দ্রপুর খালের 1/3 দখল, বাকিটাও দূষণে বেহাল। দখলদারদের খোঁজে সিটি কর্পোরেশন। বন্ধ 11 কারখানা চালু করতে পেট্রোলের মান কমাতে চায় বিএসটিআই, বিপক্ষে জ্বালানি মন্ত্রণালয় ও ক্যাব। স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো কিছু খবর। দখল দূষণে বেহাল মোহাম্মদপুর আদাবরের রামচন্দ্রপুর খাল। সিএস রেকর্ড অনুযায়ী 3 কিলোমিটার খাল থাকার কথা থাকলেও আছে 2 কিলোমিটার। কারা দখল করেছে সেটা খুঁজে বের করছে সিটি কর্পোরেশন। এরপর চালাবে উচ্ছেদ অভিযান। বিশেষজ্ঞরা বলছেন, খাল বাঁচাতে হলে শুধু দখল মুক্ত করলেই চলবে না, পয় নিষ্কাশনও বন্ধ করতে হবে। মোহাম্মদপুর আদাবর হয়ে রামচন্দ্রপুর খাল মিশেছে কল্যাণপুর খালের সাথে। খালের বিভিন্ন অংশ দখল করে গড়ে তোলা হয়েছে পাকা আধা পাকা স্থাপনা। খালের দুই পাশে থাকা দোকান বা বাজার থেকে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে, আর খাল পাড়ের বাসাবাড়ির জানালা দিয়ে ময়লা ফেলার ঘটনা ঘটছে অহরহ। 2000 সালে যখন আমরা এখানে আসি তখন এই খালের যেই অবস্থা ছিল সেটা এখন আর নাই। কিছু কিছু আছে বরফ করে লাইছে নিচে দিয়া, এখন এভাবেই আছে আর কি। নির্দিষ্ট জায়গায় ময়লা না ফেলাইয়া খালের মধ্যে ময়লা ফেলাই জন্য খালটা পুরো ভরাট হইতেছে, খালটা নোংরা হচ্ছে, মশামাছি হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার আরডিআরসির জরিপ বলছে, দখলের কারণে খালটির দৈর্ঘ্য কমে গেছে 1/3। খাল থেকে পয় নিষ্কাশন ব্যবস্থা সরানোরও পরামর্শ তাদের। 2 কিলোমিটার বর্তমানে আছে, দ্যাট মিন্স 1 কিলোমিটার নাই। এটা হচ্ছে একটি লেন্থের জায়গা থেকে আপনার দখল হয়েছে প্রচুর, আর একটি দখল আমরা দেখি সেটা হচ্ছে উইথের জায়গা থেকে। উত্তর সিটি কর্পোরেশন বলছে, খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে, দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশনের সার্ভেয়ার, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের সার্ভেয়ার একত্রে সমন্বিতভাবে মাপযোগ করে খালের প্রকৃত দৈর্ঘ্যপ্রস্থ নির্ণয় করবেন। রামচন্দ্রপুর খাল উদ্ধারের পর চারিদিকে নির্মাণ করা হবে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন করা হবে খালটিকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের নির্দেশে মানসম্মত পেট্রোল বাজারজাত নিশ্চিত হলেও আবারও চালুর তৎপরতায় নিম্নমানের কারণে বন্ধ হয়ে যাওয়া 11 বেসরকারি পরিশোধনাগার। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসটিআইকে তারা চিঠি দিয়েছে পণ্য উৎপাদনের অনুমতি চেয়ে। চাপের মুখে 9 বছর আগের মানে
পেট্রোল উৎপাদনের মানদণ্ড নির্ধারণ করতে খসড়া প্রজ্ঞাপন মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিএসটিআই। যদিও এ পদক্ষেপের ঘোর বিরোধী জ্বালানি মন্ত্রণালয় ও ভোক্তা প্রতিনিধিরা। কামরাঙ্গীরচরের মুসলিমবাগের বাগচানখা মৌজা এই এলাকায় বুড়িগঙ্গার তীর দখল করে নির্মাণ হয়েছে পাঁচতলা এ ভবনটি, যার সবটুকুই নদীর তীরভূমি। তাই অভিযানের খবর পেয়ে নিজ দায়িত্বে ভাঙছেন স্থাপনা। বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ভাড়াটিয়ারাও। বাড়িটির মালিকের দাবি, নদীর সীমানা পিলারের বাইরে বাড়ি বানিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্সও দিচ্ছেন নিয়মিত। আবার যখন ভাঙাচুরি করে তখন আমরা জায়গা ছাড়ি, তারপর ব্রিজবাঁধ নির্মাণ হয়, ব্রিজবাঁধ নির্মাণের পর রাস্তা নির্মাণ হয়, রাস্তা নির্মাণের পর গাছ লাগানো হয়, গাছ লাগানোর পর এই খুঁটি সীমানা নির্ধারণ করা হয় যে এই পর্যন্ত বিএডব্লিউডির জায়গা। এলাকার 64 নম্বর পিলার থেকে 79 নম্বর পিলার পর্যন্ত অন্তত 100টিরও বেশি তিনতলা ও দোতলা ভবন রয়েছে। বাড়ি মালিকদের প্রশ্ন, খাজনা ট্যাক্স দেওয়ার পরও কিভাবে জমি খাস হয়। আমরা হাইকোর্টের নির্দেশে মানসম্মত পেট্রোল বাজারজাত নিশ্চিত হলেও আবারও চালুর তৎপরতায় নিম্নমানের কারণে বন্ধ হয়ে যাওয়া 11টি বেসরকারি পরিশোধনাগার। শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বিএসটিআইকে তারা চিঠি দিয়েছে পণ্য উৎপাদনের অনুমতি চেয়ে। চাপের মুখে 9 বছর আগের মানে পেট্রোল উৎপাদনের মানদণ্ড নির্ধারণ করতে খসড়া প্রজ্ঞাপন করেছে মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিএসটিআই। যদিও এ পদক্ষেপের ঘোর বিরোধী জ্বালানি মন্ত্রণালয় এবং ভোক্তা প্রতিনিধিরা। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট প্রক্রিয়াজাতের মাধ্যমে উৎপাদিত পেট্রোলের মান উন্নয়নে প্রায় 1 দশক ধরে চেষ্টা করে আসছে সরকার। 3 দফায় পেট্রোলের মান নির্ণায়ক মূল অনুষঙ্গ রিসার্চ অক্টেন নম্বর RON 80 থেকে বাড়িয়ে 89 নির্ধারণ করেছে বিএসটিআই। ভোক্তাদের আবেদনের প্রেক্ষিতে বিএসটিআই নির্ধারিত মানের পণ্য বিক্রিতে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। এই অবস্থায় নতুন মানের পেট্রোল উৎপাদনে ব্যর্থ হওয়ায় গত বছরের মে থেকে বন্ধ 11টি ছোট আকারের বেসরকারি পরিশোধনাগার। সরকারের বারবার তাগিদের পরও মান উন্নয়ন না হওয়ায় তাদের উৎপাদিত পণ্য আর কিনছে না বিপিসি। কারখানার মান না বাড়িয়ে উল্টো পেট্রোলের মান কমানোর দাবি এসব রিফাইনারির মালিকদের। বন্ধ 11 কারখানা মালিকের তৎপরতায় শিল্প মন্ত্রণালয় মান কমাতে চিঠি দিয়েছে বিএসটিআইকে। সে অনুযায়ী গঠিত নতুন কমিটি সুপারিশ করেছে 2 বছরের জন্য 9 বছর আগের নিম্নমানের পেট্রোল উৎপাদনে অনুমতির। ক্ষতিকর কিছুই হলো না। 10 বছর যদি ক্ষতির কথা যদি না চিন্তা করে থাকেন, আর 2 বছরের জন্য হঠাৎ করে ক্ষতির প্রশ্ন হয়ে গেল, 10-12 বছর ধরে এইভাবেই চললো। এ সিদ্ধান্তকে বিপজ্জনক বলছেন পেট্রোলের মান নির্ধারণের আগের কমিটির প্রধান। আমরা কিন্তু অ্যালাউ করিনি, আমাদের কাছে কিছু প্রস্তাব আসলে 85 করার। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাখছি। 80 তো খুবই লো, কারণ 80 তো পৃথিবীর কোথাও দেশে আছে বলে আমার তো জানা নেই। পেট্রোলের মান কমানোর বিপক্ষে জ্বালানি মন্ত্রণালয়ও। আমরা তো বাধ্য না খারাপ জিনিস কেনা, কে কি টাকা দিয়ে লস করে বিক্রি করতে সেটা আমাদের বিষয় না। আমি পয়সা দিয়ে কিনতে চাই, আমি ভালো জিনিস কিনতে চাই, ভালো পেট্রোলিয়াম প্রোডাক্ট আমি বিক্রি করতে চাই। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে জনস্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত মানবেন না তারা। ক্ষমতা দেওয়া হয়েছে বলে বিএসটিআই যেন তেন প্রকারে স্ট্যান্ডার্ড মেনটেন করলেই সেটা চলতে পারে বা চলবে, এটা আমার ভাবার কোনো কারণ নেই। বিএসটিআই কাউন্সিল মেম্বার হিসেবে ক্যাব সেখানে আইনানুগ যেটা হওয়া দরকার সে ব্যাপারে ক্যাব যথাযথ উদ্যোগ নেবে। পেট্রোবাংলা বলছে নিম্নমানের পেট্রোল উৎপাদনের দায়ে 11 বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় কনডেনসেট পরিশোধনে কোনো সংকট নেই। মানসম্মত পেট্রোল অকটেন উৎপাদনে সক্ষম সরকারি বেসরকারি পরিশোধনাগারে পণ্য উৎপাদন অব্যাহত রয়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবার একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। উইন্ডোজ সিরিজ দিয়ে 2023 বিশ্বকাপ প্রস্তুতি শুরু, ক্যারিবীয়দের নিয়ে সতর্ক থাকার কথা বললেন হেড কোচ ডমিঙ্গো। বিরতির পর ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের প্রসঙ্গে। আকিজ মোটরসের সব গাড়ি এখন পাওয়া যাবে ই-ভ্যালিতে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আকিজ মোটরস এবং ই-ভ্যালির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়।
এ সময় আকিজ মোটরসের প্রধান নির্বাহী শেখ আমিনুদ্দিন জানান, সারা দেশে আকিজের নিজস্ব শোরুম রয়েছে, তারপরেও খুব সহজে গ্রাহকদের গাড়ি কেনার সুযোগ দিতে ইভ্যালির সঙ্গে চুক্তি করেছেন তারা। অনুষ্ঠানে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল জানান, গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে আকিজ মোটরসের সঙ্গে চুক্তি করেছেন তারা। গ্রাহকদের সহজে গাড়ি কেনার জন্য ব্যাংক ঋণ এবং বীমা সুবিধা দিতেও কাজ চলছে। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। আনকোরা দল হলেও ক্যারিবীয়রা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শিষ্যদের প্রতি হেড কোচের সতর্কবার্তা। এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে। তামিমের নতুন অধ্যায়ে আপাতত সিরিজ বাই সিরিজ এগোতে চান ডমিঙ্গো। জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাশরাফি। টাইগার জার্সিতে হয়তো আর কখনোই দেখা যাবে না তাকে। নির্বাচক প্যানেল দল ঘোষণার দিন কারণ জানালেও রাসেল ডোমিঙ্গোর ব্যাখ্যা পাওয়া যায়নি। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাশরাফিকে নিয়ে কোনো প্রশ্ন না পেয়ে অবাক হয়েছেন এই কোচ। ফলে কেউ মাশরাফিকে নিয়ে কিছু জিজ্ঞাসা করলো না কেন, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। দীর্ঘদিন পর ক্রিকেট ফিরছে, সবাই তো বুঁদ হয়ে আছে সেই রোমাঞ্চে। রং কিছুটা ফিকে করে দিয়েছে আনকোরা প্রতিপক্ষ, তবে উইন্ডিজ দলকে সমীহ করার কথা বলছেন ডোমিঙ্গো। ওদের ঘরোয়াতে যারা খুব ভালো করেছে ওদের নিয়ে এসেছে। এরা সবাই জাতীয় দলে টিকে থাকতে চাইবে, বাংলাদেশকে হারাতে চাইবে যে কোনো মূল্যে, ফলে সহজ হবে না সিরিজ। এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ। সাকিব, তামিম, লিটনের সাথে নতুন 2 থেকে 3 জন ব্যাটসম্যান তৈরি করতে চান। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে খুব একটা চিন্তা নেই ডোমিঙ্গোর। তামিম ব্যাটিং ও অধিনায়কের দায়িত্ব ভালোভাবেই বোঝে, তবে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আশা করি ভালো করবে। নতুন বোলার নিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব, তবে ব্যাটিং অর্ডারটা অবশ্যই অভিজ্ঞ হতে হবে। দীর্ঘ বিরতির পর ফিরেই কি 3 নম্বরে ব্যাট করবেন সাকিব? শান্তকে দেখা যেতে পারে 3 নম্বরে, আর সৌম্যকে দীর্ঘ সময়ের জন্য মিডল অর্ডারে চান টাইগার কোচ। শীতের কন্ডিশনে 3 পেসার আর 2 স্পিনার দিয়ে উইন্ডিজকে কাবু করার পরিকল্পনা বাংলাদেশের। পেসাররা সুবিধা পাবে, এজন্য সাকিবের সাথে একজন হলেই চলবে। আশা করি সবাই ভালো করবে। টেস্টে নামার আগে যথেষ্ট প্রস্তুতি নিতে পারছে না দল, আক্ষেপ আছে। তবে সাদা পোশাকের বাজে সময় কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিচ্ছেন এই প্রোটিয়া। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। করোনার টিকা আসবে 26 জানুয়ারির মধ্যে, নিশ্চিত করলেন স্বাস্থ্যমন্ত্রী। দেয়া হবে আমদানির অনুমতি। এসএসসির সিলেবাস কমানো হলো 30 ভাগ। ফেব্রুয়ারিতে পরীক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা। খিলগাঁয়ে গণধর্ষণের ঘটনায় আলামত পেয়েছে পুলিশ। স্বামীসহ 6 আসামির কেউ গ্রেপ্তার হয়নি। খুলনায় সাংবাদিক বালু হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় 5 আসামির যাবজ্জীবন, 1 জন পলাতক। শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।